মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনাকে বলছি ওর জামা কাপড় যা আছে সবকিছু এক্ষুনি রেডি করুন, এক্ষুনি রেডি করুন সবকিছু। যাবো কি বলি তুই? ছোট ভাই কি বলি তুই? ছোট ভাই কি করছিস? কি শান্ত হ। আমি নিয়ে যাব বলেছি, মানে নিয়েই যাব। এত বড় সাহস কি করে আমার ভাগ্নির জীবন নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে দেব না তোমাদেরকে। এই বুবুল, বুবুল উনি কে যে তোমাকে নিয়ে যাওয়ার কথা বলছে বারবার করে? আমি মামা, মা এবং মা। ওর মা নেই তো কি হয়েছে? আমি তো আছি, আমি ওর মামা। ও আমার সাথে যাবে। আর শুধু আমি আসিনি, আরেকজনও আছেন। হ্যাঁ এসো। দিদুন, বুবুল বুবুল, এই তো আমার বুবুল, এই তো আমার বুবুল। আসুন আসুন বেয়ান, আসুন। দিদি ভাই ফিরে এসেছে। বেয়ান, অনেকদিন পরে হলো আপনি যে আমাদের কথা মনে করে এখানে এসেছেন, এটাই অনেক। আসুন আসুন, ভেতরে আসুন, বসুন, আসুন। আপনাদের কথা মনে করে নয়, আমার ভাগ্নির কথা মনে করে এখানে এসেছি। আর এখন ওকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। এক মিনিট, তখন থেকে অনেক বড় বড় কথা শুনছি, পুপুলকে এখান থেকে নিয়ে চলে যাব হ্যানা ত্যানা। এত সহজ? কি বলতে চাইছো ভালো করে বল। বলবো না, আপনাদের আর এক মুহূর্তের জন্য বিশ্বাস করবো না আমরা। হ্যাঁ এখানে কথা না বাড়িয়ে ওকে নিয়ে যাবো এখান থেকে। খুব খারাপ হবে কিন্তু, খারাপ হয়নি, এবার খারাপ হবে। বলিস না, কমপ্লিট করতে দে। হ্যাঁ শুনি। আপনারা সবকিছু বলার ঊর্ধ্বে। না হলে একটা বাচ্চাকে সামনে রাখতে পারেন না? একটা বাচ্চা, সে নাকি সবার চোখের সামনে দিয়ে মায়ের খোঁজে বেরিয়ে গেল। ওর যদি কিছু হয়ে যেত উত্তর দিতে পারতেন তো? আমার মৃত দিদির ছবির সামনে কিভাবে দাঁড়াতেন আপনারা? চুপ করো, আলোর কথা এখানে কেন তুলছো? বেয়ান, ওকে সামলান। সামলানোর কিছু নেই মাসিমা। হ্যাঁ আমার শেষ কথা আমি কিন্তু বলে দিয়েছি। আমার দিদি যে বাড়িতে বড় হয়েছে ও সেখানেই বড় হবে। এখানে রেখে তো আর ভরসা করা যায় না। এখানে রেখে যা হচ্ছিল সেটাই তো হবে, তাই না? আজ মাকে খুঁজতে দার্জিলিং যাচ্ছিল, কাল বোম্বে যাবে। এক মিনিট, ছোট মুখে বড় কথা বলছি, বড় মা কিছু মনে করো না। সেটা হচ্ছে যে আপনি মানে পুপুল যে মাকে খুঁজতে দার্জিলিং চলে গেছিল সেটা আপনি কি করে জানলেন? কারণ হিরো বাবু তো আমাদেরকে এক্ষুনি নিয়ে এলো, আর তাছাড়া ফোনে তো কোনো কথা হয়নি না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ও গোপাল, তিনি বুঝি আপনাদেরকেও খবর দেন? হ্যাঁ না মানে দার্জিলিং যাওয়ার যে ব্যাপারটা, মানে আমি এক মিনিট, তিনি খবর দিয়েছেন মানে কে খবর দিয়েছে? মুখ ফসকে বেরিয়ে গেল, এবার কি হবে? তিনিটা কে? কে? ভূত? তুমি ভূত দেখেছো? দেখেছি মানে না দেখিনি। এই হলো বেশি কথা বলার পর। রাধা, আমার কথা যদি কাউকে বলেছ, আমার গলা আমি টিপে দেবো বলে রাখলাম। আরে
আমি নিজে উঠে যাচ্ছি, আমি নিজে উঠে যাবো। কি হচ্ছে নাকি ভাই? তখন থেকে ফ্যাক ফ্যাক করে হেসেই যাচ্ছে। এ জোকার ফোকার নাকি? ও জোকার নয়, তুমি জোকার। ওর নাম হলো রাধা, মনে থাকবে নামটা। এই রাধা, নিচে উঠতে পারবি? ও নাহলে কেউ তুলে দাও ওকে। আমি তুলছি ওকে, কই দেখি, ওঠো। আরে রাধা তো উঠতেই পারছে না। আর একবার বকা খেলে ঠিক উঠে পড়বে। বকা খেলে কেউ ওঠে? ওকে যেভাবে নিয়ে এসেছিলে সেভাবেই নিয়ে যেতে হবে। দাদা, আমি ওকে তুলে দিচ্ছি, আমাকে কিন্তু আর হাত ধরে টানবে না। ওঠো। আমিও আছি, দেখি পুপুল। রাধা আমার হাতটা ধরো, চলো ওঠো। কি হচ্ছে নাকি? সেন পরিবারের সবার কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ, আমাকে মনে হচ্ছে বাড়ি পাঠানোর চাল করছে। হাজার চেষ্টা করেও না আমাকে বাড়িতে পাঠাতে পারবেন না। জয় বাবু, আমি যেটা করতে এসেছি না সেটা করেই যাব। পুপুলকে এখান থেকে নিয়ে যাব। আমি নিয়ে যাচ্ছি, নিয়ে যাও। মাঝে মাঝে না একে আমার অসহ্য লাগে, জানো? এই যে মেয়ে, শোনো, তুমি আমার পুপুলের উপকার করেছো, ওর পাশে ছিলে, তার জন্য থ্যাংক ইউ। কিন্তু এখন তোমাকে সহ্য করা যাচ্ছে না, বুঝলে? তোমাকে চলো, আমি কোলে করে ঘরে দিয়ে আসছি, চলো। তুমি ওকে কোলে নেবে? এই মেয়ে, তুমি আমার আদির কোলে উঠবে? কোলে আমি উঠবো না, কোলে উঠবো না। আমি চলে যাবো। ঠিক আছে, যাবে? কোনো সার্কাস হচ্ছে না। ঠিক আছে, ঠিক আছে। কি হচ্ছে নাকি? আমার ভাগ্নিকে নিয়ে কোথাও যাওয়া যাবে না। তোমার সাথে যখন কথা বলবো তখন উত্তর দেবে। এক্সকিউজ মি, সরো। আমাকে নামিয়ে দিন। চলো। আমার বরের কোলে ওঠা দেখাচ্ছি মজা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। একটাই মেয়ে দিদি? না, দুটো মেয়ে। আচ্ছা। ও খুব প্রচণ্ড মানে জেদি ছিল যে আমি যেটা করবই। এবং প্রথমে ওকে নাচে দিয়েছি কত্থক নাচ, তারপরে হচ্ছে এই অ্যাভিয়েশনে যাওয়ার ব্যাপারেও আমি অনেকটা বাধা দিয়েছিলাম। আমি একটু ভয় পাই যে কোথায় কি হয়ে যাবে, প্লেন ক্র্যাশ হবে, এইসব চিন্তা প্রচণ্ড করতাম। ওটা পুরোপুরি মেয়ের ইচ্ছে ছিল আর কি। হ্যাঁ, মেয়ের খুব ইচ্ছা ছিল। আমি বললাম ঠিক আছে তাহলে যাও। ও ওই জায়গায় গিয়ে আমাকে বিশাল বড় প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছে। আমি আজকে ওর জন্য মানে আমার দেশ বিদেশে প্রচুর ঘুরতে পারছি ওর জন্য। ও আমাকে সবসময় নিয়ে যায়। যাই হোক, আমার মনের বড় আশাগুলো ও খুব পূর্ণ করেছে, আমার ভেতরে ছিল। আরেকটা জিনিস যেটা ছিল, যেটা নাকি মডেলিংয়েও আমি খুব একটা রাজি ছিলাম না, কিন্তু আজকে ও মডেলিংয়ে গিয়েও সেই জায়গাটায় নাম করেছে, আমাকে খুশি করেছে। কৃষ্ণাশ্রী, এত কিছু কি করে পসিবল? মানে একটার পর একটা, কোনটা আগে শুরু করলে তারপরে কোনটা, তারপরে কোনটা? 20 বছর বয়সে চাকরি করি, আজ 20 বছর হয়ে গেছে এভিয়েশনে। আচ্ছা, 22 বছরে বিয়ে দিয়েছি। প্রথমে জেট এয়ারওয়েজে ছিলাম 11 বছর, তারপর এখন এখন ইন্ডিগো এয়ারলাইন্সে লাস্ট 9 বছর। ভেরি গুড। আমার মনে হয় মেয়েরা মানে যেমন ঘরে রান্নাও করে, বাইরে চুলও বাঁধে, তো সেই ব্যাপারে আমার কোনো এক্সকিউজ নেই যে আমি সব কিছু সামলে। আর অবভিয়াসলি মা তো আছেই, যে আজকে আমি যে শান্ত মনে ফ্লাইটে যাই বা কোনো জিনিসটা শান্ত মনে করি, আমার মা আমার মেয়েকে দেখার জন্য সবসময় রয়েছে। এর জন্য বাইরে আমার ওই টেনশনটা হয় না। এবার বলবো যে সব কিছু একসাথে কি করে বলি। আমি রোজ সকালবেলা উঠে নিজেকে মোটিভেট করি, আজকে আমি একটা কি নতুন জিনিস শিখবো, সেটা হয়তো একটা ওয়ার্ডও হতে পারে। তা আমার মধ্যে একটা এই ব্যাপারটা খুব ভীষণভাবে আছে, মানে নতুন কিছু শেখার প্রতিদিন। আর আমার মনে হয় বয়সটা কোনো ম্যাটারই করে না। আমরা যখন সব কিছু
যে কোনো টাইমে শিখতে পারি। তো ফার্স্ট তোমার এয়ার হোস্টেস হয়েছে? হ্যাঁ, তারপরে 3 বছর বয়স থেকেই নাচ শিখি। ওকে। আর আজ 15 বছর হলো ওয়েট লিফটিং করছি। এটা করতে হলো? এটা মানে প্রচন্ড বেশি হেলথ কনসিয়াস হয়ে গিয়ে, বাইরে জিম গিয়ে এবং ধরো তুমি তো সারাক্ষণ যারা ফ্লাইটে থাকে তাদের তো টাইমটা হেভেয়ার একদম। হ্যাঁ, তো আমার যদি রাতে ফ্লাইট থাকে আমি জিম করো? রাতে ফ্লাইট থাকে ওরম না, আমি সকাল 12টা অবধি ঘুমিয়ে থাকি। আমার বাড়িতে 2খানা কুকুর আছে, তাদেরকে সকালে উঠে ফিডিং বোতলে দুধ খাইয়ে আমি জিম করে তারপরে হয়তো 12টার ডিপার্চার, সেই সময় ফ্লাইটে যেতাম। এবং শুধু তাই নয়, আমি আমার ক্যাবিন ব্যাগে যে সবসময় আমার জিমের ক্লোথসটা সবার আগে থাকে। তা আমি হেলথ ইজ ওয়েলথ। আজকে আমি 20 বছর এইভাবে দাঁড়িয়ে আছি এবং সংসারকে দেখছি। কেউ বলবে না তোমার 13 বছরের মেয়ে আছে, এটাই বড় পাওয়া। আর আমি সবাইকে বলি মোটিভেট, যে আজকে আমি বলে নয়, প্রত্যেকটা মানুষকে এইভাবে নিজেকে মোটিভেট করা উচিত, নিজেকে ভালোবাসা উচিত, সবার আগে নিজেকে ভালোবাসা। ধরো তুমি জিম করতে, তুমি হেলথ ফ্রিক, তুমি পছন্দ করো, দ্যাটস ফাইন, বাট দেন ওয়েট লিফটিং নিয়ে তুমি এগিয়ে গেলে এটা কিভাবে? মানে এটা প্রফেশনালি করো? এখনো মানে নিজেকে ট্রেন করছি যাতে আমি প্রফেশনাল লেভেলে যেতে পারি। আমার যে ট্রেনার আছে সে আমি পুরোপুরি প্রত্যেক মাসে একটা ডায়েট চার্ট থাকে আমার, সেটা আমি ফলো করি। ওটার মধ্যে একটা দিন বা 2টো দিন আমার চিট ডে থাকে, যেদিন আমি সব কিছু খেয়ে নিই, সেদিন আর কোনো কিছু ভাবি না। তো ওইটা আমি এখনো ট্রেন্ড হচ্ছি পুরোপুরি। তার সাথে পুরো ফুল ফ্লেজেডে আমি মেকআপের কোর্স করেছি ইন বিটুইন। কি করে সম্ভব এত কিছু? সবকিছু এত প্যাশনেট না, লোকে যাই না কিভাবে, আমি প্রচন্ড প্যাশনেট। আমার মনের মধ্যে চায় না এত নতুন। এবার নতুন বছরে আমি একটা নতুন জিনিস শেখার আছে, সেটা হয়তো সবাই হাসবে, সবাই অতটা ভাবে যে এই মেয়েটা পাগল। আর একটা ডিজে কোর্সে নিজেকে এনরোল করেছি, আমি একটু ডিজে হবো। খুব ভালো, আরো জীবনে এগিয়ে যাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। অনিন্দিতা দি মেয়ে ডেন্টিস্ট? হ্যাঁ, মেয়ে ডেন্টিস্ট। আমি পেশায় শিক্ষিকা। আচ্ছা। তো মেয়ে এখন এই যে ডেন্টিস্ট হয়েছে, ছোটবেলায় কিন্তু আমি তার মধ্যে কোনো এই যে স্পোর্টিং ব্যাপারটা আমি ভাবিনি যে মেয়ে এখানটায় পৌঁছবে। মেয়ে ছিল খুব শান্ত, খুবই চুপচাপ। এখন আমি বলতে গেলে হয়তো উল্টোটাই বলবো, এখন অশান্ত হয়ে গেল। বড় হয়ে মেয়ে অশান্ত। মানে ওপিনিয়ন এখন চেঞ্জ হয়েছে না, আগে মায়ের কথাতেই চলতাম, মায়ের ওপিনিয়নই আমার ওপিনিয়ন। এখন তোমার একটা বক্তব্য আছে। হ্যাঁ, সেটা মা ভাবছে মেয়ে অশান্ত হয়ে গেল। হ্যাঁ, মায়ের বক্তব্য আমার বক্তব্য ডিফারেন্ট। অনেক কিছু মানে প্রতিবাদ করা এবং না এই সমাজের এই যে এগুলো অন্যায় ন্যায় এই সমস্ত প্রতিবাদী মানসিকতাটা মায়ের থেকে এসেছে, মরাল ক্যারেক্টারটা তৈরি হয়েছে। তো শান্তনু, তুমি তো বললে মা ইন্সপিরেশন, মায়ের অনেক কিছু দেখে তুমি ইন্সপায়ার্ড হয়েছো। তো সেরকম কি কি ছিল মায়ের মধ্যে? মানে মা শুধু শিক্ষাটা মানে স্কুলের মধ্যে শিক্ষিকা সেরকম নয়, মা মানে চাই যে সমাজের প্রত্যেকটা স্তরের প্রত্যেকটা বাচ্চা যেন শিক্ষিত হয় এবং তাদের নিজেদের রাইটসটা যেন তারা নিজেরা মানে এফেক্টিভ করতে পারে। এরকম একটা ইনসিডেন্ট হয়েছে, আমি তখন খুব ছোট 2-3-তে পড়ি। এবার মা একদিন স্কুল থেকে, মায়ের স্কুল অনেক দূরে পোস্টিং ছিল, তো বসিরহাটের লাইনে, তো ওখান থেকে মা ফিরছিল একদিন ট্রেনে করে। তো একটা মেয়েকে 15-16 বছরের মেয়েকে দেখছে যে জানলার ধারে বসে আছে আর কি, মানে সেক্লুডেড হয়ে বসে আছে। এবার অনেকক্ষণ ধরে ওকে দেখছেন, একটা মায়ের সাসপিশন হলো, যে মা বলছে যে কি হলো ব্যাপারটা নিয়ে। এবার ওকে জিজ্ঞেস করেছে যে মানে ও চুপচাপ বসে আছে, আমি ওর কাছে একা একটা, যাই হোক আমার একটা সন্দেহ হলো যে 14-15 বছরের মেয়ে জানলার দিকে তাকিয়ে চুপচাপ বসে রয়েছে। তো আমি কাছে গেছি, গিয়ে বললাম যে তোমার কি হয়েছে? ও বলল কিছু হয়নি। আমি কোথায় যাচ্ছ? আমি ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছ? মামার বাড়ি। তো এটা শুনে আমার একটু ডাউট হলো, না তুমি আমাকে বলো মামার বাড়ি তো তুমি যাচ্ছ না। এই কথাটা বলাতে মানে একটু নরম সুরে মাতৃস্নেহে বললাম, তো ও সঙ্গে সঙ্গে কাঁদতে লাগলো। তো কেঁদে দিয়ে বললো যে না আন্টি, আমি বাড়ি থেকে চলে যাচ্ছি। কেন চলে যাচ্ছ? না আমার বাবা আমাকে লেখাপড়া শেখাবে না, আমি মাধ্যমিক দেব, কিন্তু আমাকে বিয়ে দিতে চাই, তো সেই জন্য আমি বাড়ি থেকে চলে যাচ্ছি। তারপরে আমি মনে মনে ভাবলাম এ তো ভীষণ ভয়ঙ্কর ব্যাপার। তখন আমি বললাম চলো বাবু, তুমি আমার বাড়িতে চলো, আমি তোমাকে লেখাপড়া শেখাবো। যাই হোক, ওই সময় মেয়েটিক আমাকে ভালোবেসেই হোক যেভাবেই হোক ভুলিয়ে টুলিয়ে আমি একটু জেঠুর নাম্বার আমি পেয়ে গেছিলাম। তো জেঠুর নাম্বার পাওয়াতে আমি ফোন করলাম যে এরকম ব্যাপার, তা ও আমার বাড়িতে, আমি ওকে এইভাবেও চলে যাচ্ছে। তখন ওরা শুনে একদম মানে অবাক হয়ে গেছে, হাউমাউ করে কান্না ফোনের ওপার থেকে। তারপরে ফিরিয়ে দিতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে ভোরবেলায় বাবা এলো এবং ওর বড় জামাইবাবু এলেন। এসে আমি শুধু একটা কথাই বললাম যে মেয়ের যেটা ইচ্ছা আপনারা করুন, তাতে যদি আমার কোনো রকম কন্ট্রিবিউশন থাকে আমি নিজেকে কৃতজ্ঞ এবং ধন্য মনে করব, কিন্তু ওকে জোর করে বিয়ে দেবেন না। তো সায়ন্তনী নিজে তো এখন ডক্টর হয়েছো,
তোমার কিরকম কাজের শিডিউল? আমি জাস্ট গত মাসেই আমার মানে ইন্টার্নশিপ শেষ করে আমি এখন ডক্টর মানে রেজিস্টার্ড হয়েছি। তো কাজের শিডিউল বলতে এখন নিজের চেম্বার এস্টাবলিশ করার প্ল্যান আছে নেক্সট মান্থে। তো সেই জন্য আর কি চাপের মধ্যে এখন চলছে। তো সারাদিনে বাড়িতে থাকার টাইমটা আমি খুবই কম পাই। এখন আস্তে আস্তে শিডিউলটাকে মানে আমি চেষ্টা করছি যে সব কিছু মেনটেন করে মায়ের সাথে, যেমন মাকে আমি ছোটোবেলা থেকে দেখেছি যে মা প্রফেশনাল পার্সোনাল লাইফ দুটোকে সেম মেনটেন করে কিভাবে চলেছে, তো সেই রকমভাবে এখন আমি চেষ্টা করছি। খুব ভালো থেকো সায়ন্তনী অনিন্দিতা, খুব ভালো লাগলো পরিচয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঘরে ঘরে জি বাংলার আজকে 1 বছর পূর্তি হচ্ছে, তো তুমি তো আমার জন্য মিষ্টি নিয়ে এসছো। আমি তোমার জন্য একটু কচু চিংড়ি করেছি। কচু চিংড়ি দেখি, তোমার হাতের রান্না তো খুব সুনাম। এককালে রাখতাম খুবই, এখন আর সময় পাই না। দারুণ। লিলিদি তোমার ইন্ডাস্ট্রিতে ক বছর হলো? 64 বছর। 64 বছর? আরে 59 এ এসেছি। তোমার ছোটবেলা কোথায় কেটেছে? জন্ম হয়েছে ঢাকাতে, বিক্রমপুরে। তারপরে এখানে এসে বেশি দিন থাকিনি কলকাতায়, তখন 5 বছর বয়স আমার। আমরা মধ্যপ্রদেশে চলে গিয়েছিলাম। আচ্ছা। আমার বড় মামা থাকতেন ওখানে। তো আমার বাবার খুব বড় বিজনেস ছিল ঢাকাতে, তো সব তো ফেলে ফেলে দিয়ে চলে আসতে হয়েছে সেই সময় ঢাকা থেকে। ঢাকা থেকে আমি ওই মেজদির সঙ্গে একটা নাটক রিহার্সাল দেখতে গিয়েছিলাম, আর সেখানে নাটক মানে মুগ্ধ হয়ে রিহার্সাল দেখছি, মেঘনাদ বধ কাব্য নাটক হচ্ছে। ব্ল্যাঙ্ক ভার্স কোনোদিন শুনিনি, দেখিও নি ওরকম করে অভিনয় করতে। মানে এত মানে মুগ্ধ হয়ে দেখছি, ডিরেক্টর বলছে খুকি তুমি একটা রোল করে দেবে? আমি বললাম হ্যাঁ করে দেবো। মানে এত আমার শখ ছিল অভিনয় করার। তারপরে তো মেজদি তো খুব বকুনি দিল যে বাবাকে বললে না, মাকে বললে না, তুমি হ্যাঁ বলে দিলে। তাহলে ত্যাগ করি না, একটা কি আছে, ছোট্ট রোল বলেছে, করে দিয়েছিলাম। নিয়ে পরে মর্নিং শো হয়েছিল, সেইখানেই অফিস ক্লাব থেকে আমাকে অফার দিয়েছিল। তখন আমি বাবাকে বললাম যে মেজদি তো তোমাকে হেল্প করছে, আমিও করি, ভাই বোনেদের পড়াও, আমি সেরকম হলে বাড়িতে বসে পড়াশোনা করব। লিলিদি আমাকে বলো, তুমি অমিতাভ বচ্চনের সঙ্গেও কাজ করেছো, উত্তম কুমারের সঙ্গেও কাজ করেছো, দুজনের সঙ্গে কাজ করার কি অভিজ্ঞতা তোমার? দেখো, উত্তমদার সঙ্গে যখন কাজ করেছি, বিপাশা ছবিতে প্রথম কাজ করেছি, কিন্তু স্ক্রিন শেয়ার করেছি, সিন শেয়ার করিনি। কিন্তু দিয়ানা যখন করেছি, মানে আমার সঙ্গে ওইটাই বলতে গেলে প্রথম আলাপ ওনার সঙ্গে। আচ্ছা। কিন্তু আমি একটা দিনের তারও বুঝতে পারিনি যে প্রথম আলাপ। এত সুন্দর ব্যবহার ওনার, প্রত্যেকটা টেকনিশিয়ান থেকে শুরু করে সকলের সঙ্গে। সব থেকে বড় কথা কি, আমরা যখন শুটিং করি, শুটিং করার পর হয়তো আমার রেসিপি হচ্ছে, ওনার 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 প্রেফারেন্স হচ্ছে, আমি এই পাশে দাঁড়িয়ে আছি। শটটা দেওয়ার পরে উনি বললেন লিলি ঠিক ছিল শটটা। মানে ভাবো, উনি তখন মানে দাদা কি বলছে, না না তুমি তো সামনে থেকে দেখলে, তুমি বুঝতে পারবে সেটা। এইরকম এগুলো শিখেছি ওনার কাছ থেকে। আর অমিতাভ বচ্চন এমনি সেটি খুব মজা টজা করতো। আর ঋষিদা তো তেমনি, হয়তো বললো দাদা আরেকটু শর্ট লেঙ্গে, ফিল্ম কা পয়সা তু দেগা। খুব সুন্দর হিন্দি বলতেন এরকম। ধর্মেন্দ্রকে বলতে ধরাম ইদারা, মানে প্রপার হিন্দি বলতে পারতেন না, কিন্তু ওইটাই ওরা এনজয় করতো। দাদার সঙ্গে তোমার আলাপ হলো কি করে? উনিও একটা ছবি করতে এসেছিলেন। আচ্ছা। ওনার এমনি ব্যবসা ছিল আর কি, মেডিসিন শপ ছিল, তারপরে মোষ গরু ছিল, দুধ টুধ এগুলো। আচ্ছা, দুধের ব্যবসা ছিল। ব্যবসা ছিল, মানে লোকে করতো, ও কিনে রেখেছিল। তো ওইসব ছিল। তো হঠাৎ শখ হলো একটা ছবি করবে, তো এসেছিল। তখন আমার মা আবার খুব অসুস্থ ছিল, আর ওর মা বাবা একদিনে মারা গিয়েছিলেন। ওরা তখন ছোট ছোট, সেই মাকে দেখে ওর ভীষণ মায়ের প্রতি একটা ইয়ে এসেছিল, রেগুলার আসতো। করতে করতে ছবি আর হলো না, আমাকে বিয়ে করে ফেললো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কারোর কথা ভেবে কি আপনার ঘুম আসছে না? না না, সেরকম কিছু না। বুঝেছি, কথা বলবেন? দেখুন, আপনি ভুল বুঝছেন, তেমন কোনো ব্যাপার নেই। এমনি আমার ঘুমটা একটু ভেঙে গেল, এখন ঘুম আসছে না, কিন্তু চলে আসবে, আপনি চিন্তা করবেন না। সে না হয় বুঝলাম, কিন্তু আপনি কি কথা বলবেন? তার দরকার নেই। ঠিক তো?
মা জেগে গেলে? আপনি না হয় নিচু গলায় কথা বলবেন। মেঘের নার্স ফোন করছে কেন? মেঘের কি আবার কিছু হলো নাকি? হ্যালো, মেঘ ঠিক আছে তো? কথা বলুন, উনি আপনার সাথে কথা বলতে চাইছেন। কথা বলতে চাইছে? ও এত রাতে এখনো জেগে? হ্যাঁ, উনি জেগেই আছেন। আর কেন জেগে আছেন সেটা আপনি জিজ্ঞেস করুন। এই নিন, কথা বলুন। আর আমি বাইরেই আছি, কিছু দরকার হলে ডেকে নেবেন। মেঘ, তুমি এত রাতে জেগে আছো কেন? এমনি ঘুমিয়ে পড়ো, না হলে আবার শরীর খারাপ করবে। আমি ঘুমিয়েই ছিলাম, ঘুমটা ভেঙে গেল তাই আর কি। আর তাই তুমি নার্সকে বলেছো আমার সঙ্গে কথা বলবে? আমি বলিনি, উনি বললেন। মেঘ, আমি কি তোমার ঘুম না গেলাম? না না, আমি ঘুমোইনি, জেগেই ছিলাম। কেন? এমনি আমার ঘুম আসছিল না। তোমার ওই কেবিনটায় চলে যেতে ইচ্ছে করছে, তোমার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। মেঘ, আমি এখন কোথায় জানো? কোথায়? তোমার ফেভারিট সেই জায়গাটায় যেখানে তুমি একা বসে সময় কাটাতে ভালোবাসো। ঘরে যাও, না হলে ঠান্ডা লাগবে তো। আচ্ছা বেশ, আমি ভেতরে যাচ্ছি। তবে তুমি এবার ঘুমো, অনেক রাত হয়েছে কিন্তু। একদম লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো। আমি কাল যাব তোমার কাছে। আমার ইউনিভার্সিটিতে একটা ছোট্ট কাজ আছে, সেটা সেরে আমি চলে যাব। তারপর আমরা অনেক গল্প করবো মেঘ, ঠিক আছে? শুনলে? আসতে বললে না তো? এসো, আমি রাখছি। মেঘ, একটা কথা। বলো। না কিছু না, তুমি ঘুমো। ঠিক আছে, রাখছি। গুড নাইট মেঘ। লাভ ইউ মেঘ, আই ম্যাডলি লাভ ইউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি ব্যাপার বলো তো, হঠাৎ করে সবাই এত কনসিডারেট হয়ে গেল? আঙ্কেল কোন রকম বকাঝকা না করেই আমাকে ভেতরে ঢুকতে দিলেন, তারপর নিজেই নিচে চলে গেলেন। সিস্টার আমাদের একা ছেড়ে দিলেন। কেমন একটা প্রেম করছি মনে হচ্ছে। এটা এখানে রাখলাম। হ্যাঁ, মেঘ, কথা বলছো না? মুড অফ? উল্টো দিকে মুখ করে বসে আছো। এই যে আমি এসেছি, এত বকবক করে যাচ্ছি, আমার দিকে তাকাচ্ছই না তো। আজ কি তোমার মৌনব্রত? কি ব্যাপার বলো তো, এত চুপচাপ হয়ে আছো? শরীর খারাপ? ঠিক আছে, আমি দেখে তো মনে হচ্ছে না। কাগজ কালকে তারপর ঘুমিয়েছিলে শুনলাম, ভাবছো তো কি করে জানলাম? ওই সিস্টারকে জিজ্ঞেস করেছিলাম। কি হয়েছে মেয়ে, কথা বলছো না কেন? কি বলবো? তোমার যা মনে হচ্ছে বলো। এই দেখো, আমি বলছি তো এত কথা। জানো তো, আজকে অনেক দিন বাদে ইউনিভার্সিটি গেছিলাম। আমার একটা ছোট সাসপেনশন চলছিল, সেটা মিটে গেছে, তাই আজকে গেছিলাম। দুটো ক্লাস ছিল,
সেটা করে তোমার জন্য ওটা কিনতে গেছিলাম। তোমার মনে আছে তোমার ফেভারিট কালার নীল? সেবারে কত সাধ্য সাধনা করে তোমাকে ওই শাড়িটা পরিয়েছিলাম নীল। সেই প্রথম তুমি তোমার মুখে আমার নামটা বললে। কি কাণ্ডটাই না করেছিলে তুমি, মনে আছে তোমার? কি ব্যাপার, সে পুরনো কথা ভেবে এখনো লজ্জা পেয়ে গেছো? তোমার এই লজ্জা পাওয়াটা না, তোমার মনে আছে আমি তোমাকে বলতাম তোমাকে ছুঁলে তোমার হাতের আঙুলগুলো পর্যন্ত লজ্জায় কুঁকড়ে যায়। ওর মধ্যে একটা সালোয়ার কুর্তা আছে, তোমাকে যেদিন এখান থেকে ছাড়বে ওই নীল রঙের জামাটা পরে এখান থেকে বেরোবে। একটাও কথা বলছো না কেন? যখন চুপ করে আছো কেন? কারণ আমি যা বলবো সেটা শুনতে তোমার খুব একটা ভালো লাগবে না। কেন? ভালো লাগার মতন কিছু বলার নেই তাই। তুমি বলবে আর আমার ভালো লাগবে না? যা বলবো সেটা তোমায় শুনতে হবে। আপকে হুকুম সারা খবর। নীল, ওই জামার প্যাকেটটা তুমি প্লিজ নিয়ে যাও। ওটা আমি তোমার কাছ থেকে নিতে পারবো না। নিতে পারবে না? কেন? তুমি আর এখানে এসো না নীল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কোথায় যাচ্ছ? ঘরে। এই বাড়িতে তোমার যে ঘর ছিল, ছাদ ছিল, সেটা এখন তোমার আর নেই। আমি ঠিক আপনার কথা বুঝতে পারলাম না। না বোঝার তো কিছু নেই, খুব সাধারণ কথা। যে পরিবারের নামে তুমি এফআইআর করেছো সেই পরিবারের সকল সদস্যদের আপত্তি আছে তোমাকে নিয়ে এক ছাদের নিচে থাকায়। ইয়েস ইয়েস মাই ডিয়ার ব্রাদার, নিজের ঠিকানাটা এবার পাল্টে ফেলো। যেখানে ছিলে আবার সেই চুলোতেই ফিরে চলে যাও, কারণ মুখার্জি বাড়িতে তো তোমার আর জায়গা হবে না। হ্যাঁ, আমাদের প্রত্যেককে ডিপার্টমেন্টে ডেকেছে এবং প্রীতিকেও ছাড়েনি। প্রীতি, সাংভি, আমি, মেজ জেঠুমনি, সবাইকে, যারা যারা সেদিন রিসোর্টে ছিল প্রত্যেককে ডেকেছে ইন্টারোগেট করবে বলে। শুনতে পাচ্ছ? তুমি কি ভেবেছো আমরা অপরাধী? আমরা ক্রিমিনাল? কি ভেবেছো তুমি? হ্যাঁ, আমরা কৌশিকী মুখার্জিকে খুন করবার চেষ্টা করছি। কি ভেবেছো তুমি? আমরা কিডন্যাপ করেছি তোমার স্ত্রী জগদ্ধাত্রী মুখার্জিকে। বলো, চুপ করে থেকো না। কি ভেবেছো তুমি? যে পাতে খাচ্ছ সে পাতেই ছিদ্র করছো। লজ্জা করে না তোমার? এত বেঈমান তুমি? দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি। এই বেরিয়ে যাও, জাস্ট বেরিয়ে যাও, এই বাড়ি থেকে বেরিয়ে যাও, তুমি বেরিয়ে যাও। কি হলো? কথা কানে যাচ্ছে না? তুমি এখান থেকে বেরিয়ে যাও। থাক না প্লিজ। বড়দির এখন এই অবস্থা, বড়দিকে সুস্থ হতে দাও, তারপর না হয়। সুস্থ হবে না কৌশিকী মুখার্জি, যা কন্ডিশন সুস্থ হবে না। দুটো গুলি লেগেছে, একটা হাতে একটা পিঠে, ঠিক লাংস আর হার্টের মাঝখানে। থাক, মেডিকেল স্পেশালিস্টের মতো স্টেটমেন্ট দিতে হবে না। স্টেটমেন্টটা তুলে রাখুন ডিপার্টমেন্টে দেওয়ার জন্য।
মিস্টার দেবু। হুঙ্কার দেখেছো? হুঙ্কার দেখো, আমাদের পরিবারের সকলকে রক্তচক্ষু দেখাচ্ছে। কত বড় বেঈমান বুঝতে পারছো? হবে না কেন? নাম গোত্রহীন একটা ছেলে, না আছে পিতৃ পরিচয়, না আছে মাতৃ পরিচয়। বৈজয়ী মুখার্জি, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যাঁ হ্যালো, যা বলেছেন সব ঠিকঠাক করে দিয়েছি, ইঞ্জেকশনটা পুশ করে দিয়েছি। বলছিলাম আমার টাকাটা ঠিক আছে। এক্সট্রিমলি সরি। এত সহজে কৌশিকী মুখার্জিকে মেরে ফেলা যাবে না, যাবে না। তার কারণ কৌশিকী মুখার্জির সামনে একটা মস্ত বড় প্রাচীর দাঁড়িয়ে রয়েছে, যার নাম জ্যাফশান নাই। Get well soon, my dear Fonty. Get well soon. জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমাকে সম্মান করি ঠিকই, কিন্তু তা বলে তোমার অন্যায় অন্যায্য কথা কিন্তু আমি শুনবো না। কাকিমা, আমি তখন থেকে দেখছি আপনি শিমুলকে এইভাবে অপমান করে যাচ্ছেন। আপনি এইভাবে শিমুলকে সবার সামনে অপমান করতে পারেন না। আপনার যদি কিছু বলতে হয় আপনি আপনার ছেলেকে বলুন, ওকে শাসন করুন। আর তাছাড়া ওরা দুজন অ্যাডাল্ট, ওরা ওদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতেই পারে।
তাই জন্য আপনি কেন কথা বলছেন? আপনার কোনো কথা বলার অধিকার নেই। কোথায় ভাবলাম তোমাদের প্রোগ্রাম দেখে নাচ গান শুনে দিনটা ভালো কাটবে, তা না, এই ভদ্রমহিলা তখন থেকে আমার মেয়েকে যা নয় তাই বলে যাচ্ছে। শিমুল, আমার মাথার দিব্যি রইল, ওই শতদ্রুর সঙ্গে তুই কোনো যোগাযোগ রাখবি না, রাখবি না। কাকিমা, কাকিমা এইসব আপনি কি বলছেন? দেখুন, আমি তো কিছু বলিনি, যা বলেছে আমার মা বলেছে, অন্যায় করেছে, কিন্তু তার দায় তো আমার নয়। তোমার দায় আছে কি নেই আমি একদম জানতে চাই না, কিন্তু তোমার মা যেভাবে শিমুলের সাথে কথা বললেন সেটা একদম ঠিক বলেননি। এই যে উনি সবার সামনে পাবলিক প্লেসে আমার মেয়েকে 4টে বাজে কথা বললেন, এতে ওর ক্ষতি হলো না? মা, তুমি কিন্তু খুব অন্যায় করেছো। তুমি এক্ষুনি শিমুলের থেকে ক্ষমা চাইবে, ওকে সরি বলবে। আমি শিমুলের কাছে সরি বলবো? তুমি কোনোদিন শিমুলের সঙ্গে যোগাযোগ রাখবার চেষ্টা করবে না। তুমি যদি মনে করে থাকো যে তোমার ইচ্ছে মতো তুমি চলবে, তাহলে কিন্তু তোমার মায়ের সঙ্গে তোমার কোনো সম্পর্ক থাকবে না। তুমি তোমার মায়ের মুখ দেখতে পাবে না কোনোদিন। চলো দিদি। শোনো শতদ্রু, তোমাকে না তোমার মা ছোট থেকে অনেক কষ্ট করে বড় করেছে। তা কিন্তু এই জন্য নয় যে যখন তোমার বিয়ে হওয়ার বয়স হবে, যখন তোমার জন্য মেয়ে দেখা হবে, তখন তুমি একটা বিবাহিত মেয়ের সঙ্গে সম্পর্কে থাকবে, তাই না? আর সেই বিবাহিত মেয়েটা কিন্তু স্বামীকে নিয়ে শ্বশুর বাড়িতে থাকে। ছি 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 ছি, তোমার কি বিবেক বলে কিচ্ছু নেই, তাই না? বিবেক? কাকিমা, এবার আমি যে কথাটা বলবো তারপরে আপনি ভেবে দেখবেন আপনার বিবেক কি বলে। কাকিমা, না জেনে শুনে না কথা বলবেন না। শিমুল আর শিমুলের হাজবেন্ডের বনিবনা নেই, ওরা একসাথে থাকে না, আর বেশি দিন ওরা একসাথে থাকবেও না। তার মানে এই নয় যে তুমি মেয়েটাকে বিয়ে করবে। কাকিমা, বারবার বিয়ের কথা কেন উঠছে বলুন তো? আপনাদের কি মনে হয় শিমুলের জীবনে বিয়ে ছাড়া আর কোনো অপশনই নেই? কেন বারবার আপনারা বিয়ের কথা তুলছেন? বারে, আমার ছেলের সঙ্গে ফষ্টি নষ্টি করছে তোমাদের মেয়ে, আর আমি কিছু বলতে পারবো? আমার ছেলেকে বাগে পাওয়ার জন্যই তো এত কিছু করছে, তা সেটা আমি বুঝতে পারছি না। মা, এটা আমার অফিসের প্রোগ্রাম, এখানে আমার অফিসের লোকজন রয়েছে, প্লিজ একটু চুপ করো প্লিজ। তাহলে সাবধান হয়ে যাও, আর কোনো দিন যেন এই কথাগুলো আমাকে বলতে না হয় সেদিকে লক্ষ্য রেখো, তাহলেই আমি আর কিছু বলবো না শতদ্রু। আর এই যে মেয়ে, আজ আমি চলে যাচ্ছি, ফের যদি আমার কানে আসে যে তুমি আমার ছেলের সঙ্গে মেলামেশা করেছো, আমি কিন্তু ছাড়বো না। ঠিক আছে কাকিমা, আমি তোমার ছেলের সাথে কথা বলবো না, কিন্তু তোমার ছেলে যদি আমার সাথে কথা বলতে আসে আমি বারণও করব না। তাই তুমি আমাকে না বলে না তোমার ছেলেকে বলো, তোমার ছেলেকে বোঝাও সে যাতে আমার সাথে কথা না বলে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কাল যে ঘটনাটা হলো না, সেটাতে আমরা প্রত্যেকেই ভীষণ হিউমিলিয়েটেড ফিল করেছি। শতদ্রু তখন না হয় দাঁড়িয়ে ওর মাকে বলেছিল, তুমি এভাবে কেন কথা বলছো শিমুলের সঙ্গে। কিন্তু দেখ, একটা কথা বলি, ও তো একটা অ্যাডাল্ট ছেলে, চাকরি বাকরি করে, নিজস্ব রোজগার আছে, ওর তো একটা স্ট্রং ভয়েস থাকা উচিত। যেখানে ওর মা এইভাবে তোকে অপমান করে গেল এতগুলো লোকের সামনে, তারপর তোকে ফোন করেছিল একবারও শতদ্রু তোকে? দেখো, ওর মা তো কোনো ভুল কথা বলেনি, ওর মা যেটা বলেছে ঠিকই তো বলেছে। সত্যি তো, ও তো একটা ফ্রেশ মেয়ে পেয়ে যাবে, শুধু শুধু একটা বিবাহিত মেয়ের সাথে ওর জীবন কেন জড়াতে যাবে বলো তো? ভুলটা না আমিই করেছিলাম, আর সেই ভুলটা আমি শুধরে নিয়েছি। বলছিস ফ্রেশ মেয়ে? এটা আবার কি ধরনের ভাষা? কি আমরা মেয়েরা কি মাছ মাংস বাজার থেকে আনার? ফ্রেশ মেয়ে? অশিক্ষিতের মতো কথা বলিস না তো শিমুল। অপমানি লজ্জায় আমরাই মুখ দেখাতে পারছিলাম না, তাহলে একবার ভেবে দেখো শিমুলের মনের কি অবস্থা হয়েছিল। हाँ, शौतुद्र को ना और स्ट्रिक्टली बात करना चाहिए था, और अपना माँ का हाथ पकड़ के खींच के ले जाना चाहिए। জন্ম থেকে মাকে দেখছে, মা হয়তো বলো, মা তোকে বড় করেছে, কি করে সেটা করতে বলো তো? আমি বুঝতে পারি ও পারবে না সেটা করতে, আর তাছাড়া
শতদ্রু ওর মাকে খুব ভালোবাসে, আর আমি এটাও জানি যে ওর মায়ের অমতেও কোনোদিন আমাকে বিয়ে করবে না। তোকে তো বলেছিল একবার বিয়ে করবে। হ্যাঁ বলেছিল, কিন্তু কর্মক্ষেত্রেও সেটা করতে পারবে না বিপাশাদি। আমি ওকে চিনি, আমার থেকে ভালো না ওকে কেউ জানে না, চেনে না গো। তাই আমি জানি যে ও হয়তো বেরিয়ে গিয়ে আমার সাথে লিভ ইন সম্পর্কে থাকবে, বিয়ে করবে না। কিন্তু আমি তো লিভ ইনের কমিটমেন্টে বিশ্বাস করি না বিপাশাদি। তাই আমি ডিসিশন নিয়েছি। না এক সেকেন্ড, এখন তোকে ডিসিশন কিছু নিতে হবে না। এত তাড়াতাড়ি তোকে ডিসিশন নিতে কে বলেছে? কি করবো বলো, অপমানটা তো কাল আমাকেই করেছে সবার সামনে। হ্যাঁ তোমরা ওখানে ছিলে, আমি জানি তোমাদেরও খারাপ লেগেছে, কিন্তু আমার যতটা খারাপ লেগেছে, আমার যতটা সম্মানে লেগেছে, ততটা কি তোমাদের লেগেছে বলো? সেটা সম্ভব না, সেটা হওয়ার কথাও না। যার যার অপমান না তার তার কাছে। তাই আমি ঠিক করেছি যে আমি নিজেই শতদ্রুকে ফোন করে জানিয়ে দেব যে আমি আর ওই সম্পর্কটার মধ্যে নেই, তুই আর আমাকে ফোন করে ডিস্টার্ব করিস না। বিপাশাদি। ওমা শতদ্রু, এ কি তোমার চোখ মুখের এরকম অবস্থা কেন? আমরা তো এখনই তোমার কথাই আলোচনা করছিলাম। সেটাই তো স্বাভাবিক, তাই না? কেন স্বাভাবিক কেন? তোমার এটাই বা কেন মনে হলো যে শুধুমাত্র তোমার কথাই হচ্ছিল? আসলে কালকে মা যা করেছে, তারপরে আমাকে নিয়ে কথা হবে না, সেটাই খুব অস্বাভাবিক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই মেয়েকে তো তাড়াতে হবে গো কাকা, এই মেয়েকে তো এই বাড়িতে রাখাই যাবে না। সেটাই তো ভাবতে বলছি, অকাজ না করে ওকে দূর করার ব্যবস্থা কর। এই কাজটা কিন্তু তোমরা ঠিক করছো না। খেয়েছে, সবকিছু শুনে ফেললো নাকি রে? ম্যানেজ দিতে হবে। দাঁড়ো, ভয় পেও না, আমি দেখছি। কেন গো, কি হয়েছে? তুমি কি রাগ করেছো নাকি আমাদের উপর? রাগ তো তোমরা করেছো গো, আমার সাথে কথাই বলছো না, কেমন দূরে দূরে থাকছো। তোমরা শুনলে তো, এই বাড়িতে সবাই বললো আমাকে কাজ করতে হবে, কিন্তু কি কাজ করবো আমি তো কিছু বুঝতেই পারছি না। একটু বলে দাও না গো, কি কাজ করবো? পেয়েছি। তুমি কি কাজ করবে সেটা পেয়ে গেছি। বলো বলো। শোনো, আসলে এত বড় বাড়ি তো আমরা না সবটা সামলে উঠতে পারি না জানো। আর ম্যাডাম যা রাগী তুমি তো দেখলে। বলো, তুমি এক কাজ করবে, এই পুরো বাড়িটা না ঘুরে ঘুরে দেখবে, তারপর যেই ঘরটা দেখবে সব থেকে বেশি অপরিষ্কার সেই ঘরটা পরিষ্কার করে ফেলবে, বুঝেছো? ঠিক আছে, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। এই না না, এখন যেতে হবে না, এখন তো রাত হয়ে গেছে। তুমি বরং এখন গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো, কাল ভোর ভোর উঠে কাজে লেগে পড়বে। আর হ্যাঁ, ভোরবেলাতেই কাজটা সেরো, কিন্তু যখন কেউ ঘরে থাকবে না তখন দেখবে যেই ঘরটা সব থেকে বেশি অপরিষ্কার সেই ঘরটাই কিন্তু গোছাবে। মনে থাকবে? হ্যাঁ, খুব মনে থাকবে। তোমাদের অনেক অনেক ধন্যবাদ গো তোমাদের। মহেশ্বর তোমাদের মঙ্গল করুন। আমি আসি। হ্যাঁ আসি। কাজ করি আমি, বরং এখনই কাজটা এগিয়ে রাখি। তেমন তো রাত হয়নি, আর আমার ঘুমও আসছে না। শুধু শুধু সকালের জন্য অপেক্ষা করবো কেন? ঝকঝকে তকতকে ঘরে সকালবেলা ঘুম থেকে উঠতেও ভালো লাগে। আমি যাই, এখনই পরিষ্কার করে দিই। কিন্তু কোন ঘরটা পরিষ্কার করব? ম্যাডাম তো সব ঘরই পরিষ্কার করে রাখে। আরে বড় দুঃখী মানুষটা, কি দুঃখ আছে কে জানে। সারাদিন চুপচাপ থাকে, ওই যন্ত্রপাতির সাথে কথা বলে, বিছানাটাও কেউ টান টান করে পেতে দেয় না। বাড়ির লোকেদের উপর রেগে আছে নাকি? শোন, কালকে
কালকে মহা ধামাকার সময় যদি আমি অন্য কোনো কাজে ব্যস্ত থাকি ডাকবি কিন্তু মনে করে। আরে হ্যাঁ হ্যাঁ, ডাকবো ডাকবো। মা, এই কাগজটা তো এখানে লাগানো আছে, আর স্যার তো বলেছিলেন এখানে লেখা আছে ডু নট ডিস্টার্ব, ঠিক আছে? এটা যদি বাইরে ঝোলানো থাকে তার মানে আমাকে কেউ আর ডিস্টার্ব করবে না, নক করবে না, কোনো রকম কোনো আওয়াজ আমার ঘরে আসবে না। কি করব তাহলে? স্যারের বিছানাটা ছেড়ে দেব না? কিছু হবে না, ডাকি না। বাবা থাক, আমার যদি বিরক্ত হয় কাল সকালেই না হয় ঝেড়ে দেব। কি ব্যাপার বলো তো কাকা, চিৎকার করলো না তো অনিকেতদা? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। Good morning, Aniket. Highest temperature of today is 25 degrees Celsius. Please renew your visa. Your visa will expire soon. এর দিন যত কাছে চলে আসছে আমি কিছুতেই বুঝতে পারছি না এই পাসপোর্টটা কোথায় খুঁজে পাবো, কোথায় যে রাখলাম পাসপোর্টটা। ভালো লাগে না, আর বেশি দেরি হলে তো আমি এবার ভিসাটাও রিনিউ করাতে পারবো না। কি যে করি না আমি মাঝে মাঝে, না দেরি হয়ে যাবে, হেঁটে আসি, হেঁটে এসে তারপরে সব সরিয়ে আরেকবার খুঁজতে হবে, ভালো লাগে না, কি যে করি না আমি। এই তো স্যারের ঘর এখন ফাঁকা পাবো, যাই গিয়ে পরিষ্কার করে দিই, না হলে তো ফিরে এসে আবার কাঠ ঝুলিয়ে দেবে, তখন আর ঢুকতে পারবো না। বরং এখনই যাই, পরিষ্কার করে দিই। বাবা, কি অবস্থা ঘরটার! না, সব এলোমেলো করে রাখা, জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রাখা, কোনো কিছু জায়গাটা জায়গায় নেই। কি অবস্থা! স্যার নিজে এত নিয়ম মানা মানুষ, আর সবকিছু এরকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখা, এত অগোছালো কেন সবটা? যাই, স্যার ঘরে আসার আগে আমি বরং সবটা পরিষ্কার করে দিই, স্যার এসে দেখে একদম চমকে যাবে। ফার্স্টে কথা দিয়ে শুরু করবো। তীর একেবারে ঠিক দিকেই গেছে, বুঝলি? এবার ঘর গোছানোর সাথে সাথে নিজের পত্র পাঠও গুছিয়ে নাও শ্যামলী। সব পরিষ্কার করে দিয়েছি, স্যার ঢুকেই একেবারে চমকে যাবে। মাফ করবেন, দেখতে পাইনি। আপনি আপনি কি করছেন? পরিষ্কার, অগোছালো ছিল তো তাই। আপনি আমার ঘর পরিষ্কার করেছেন মানে? আপনি আমার ঘর গুছিয়েছেন? আপনি আমার ঘর গুছিয়েছেন? হ্যাঁ, আসলে একটু অগোছালো ছিল তো। কেন, কিছু ওলট পালট হয়ে গেছে? ঠাম্মি, কাকিমণি, কি হলো? স্যার এরকম হঠাৎ করে রেগে গেলেন কেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমাকে আর কতবার বলতে হবে বাবা, আমি তোমার সাথে যাব না।
এখানে কোনো বিয়ে টিয়ে হবে না, কিচ্ছু হবে না, সব ভেঙে ফেলাম। আমি যদি সম্প্রদান না করি তাহলে তো বিয়েটা হবে না। আমি মিলির বাবা হয়ে বলছি কোনো সম্প্রদান আমি করবো না। আমি যদি এখান থেকে চলে যাই সম্প্রদান হবে নাই, আমি বলে দিলাম, হবে না বিয়ে। আপনি হয়তো সারা জীবন ক্রিমিনাল ঘাটতে ঘাটতে জীবনের অনেক কিছু জেনে উঠতে পারেননি। আপনি হয়তো এটা জানেন না যে হিন্দু শাস্ত্র মতে পিতা বা পিতৃতুল্য কেউ সম্প্রদান না করতে পারলে সেক্ষেত্রে কন্যার মামার পূর্ণ অধিকার আছে বা মামাদের পূর্ণ অধিকার আছে সম্প্রদান করার। তাই মিলিকে আমরা মানে মামারা সম্প্রদান করব। নমস্কার, আমি মিলির বড় বাবা। কেমন? আমি মেজো মামা। আমি ছোট মামা। তো বড় মুখ নয়, তত বড় কথা। আমার সাথে এই ধৃষ্টতা দেখাবার সাহস পাস কোথা থেকে তোরা? দাদাগিরি দেখানো হচ্ছে। সব কটাকে গোষ্ঠী শুদ্ধ সব কটাকে লগামে ভরবো। ছি 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 ছি, এই ভাষা তোমার বাবা? লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। সব কটাকে লকাপে ভরে দেখিয়ে দেবো মামাবাড়ির আদর কাকে বলে। ফালতু হুমকি কাকে দিচ্ছেন আপনি? নামটা মনে আছে তো? অর্জুন সান্যাল, কেয়ার অফ লেট পুষ্পেন্দু সান্যাল। এখনো বহাল তবিয়তে দাঁড়িয়ে আছি। এতক্ষণ চুপ করে আছি বলে তার মানে এটা না আমি ভয় পেয়ে গেছি। আমার পরিবারের কাউকে যদি বিনা দোষে থানায় নিয়ে যান আপনি, আপনার কি মনে হয় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? কিছু করবো না? কি যেন বলছিলেন? দৃষ্টতা কোথায় আপনার? দৃষ্টতা এখন কোথা থেকে পেলেন? সবাই মিলে প্ল্যান করছো। হ্যাঁ, প্ল্যান করেছো সবাই মিলে। একটা কথা শুনে রাখো, এই অবিনাশ সিনহার হাত থেকে না কেউ বেশি দিন বাঁচবে না, কেউ না। না, ডিআইজি অবিনাশ সিনহার হাত থেকে কেউ বাঁচবে না। ঠিক করে বলুন। বিশ্বাসঘাতক, আমার টাকায় খেয়ে দে আমার শত্রুপক্ষের বাড়িতে দাঁড়িয়ে বিয়ে দেখতে এসেছ। দেখেছ তো? ভালো লেগেছে নিশ্চয়ই। হ্যাঁ, এরপরে আরেকবার আসবে যখন এই সব কটাকে আমি তুলতে আসবো, তখন এসে দেখবে আরো ভালো নাটক দেখতে পাবে। তুমি আমাকে ভুল প্রমাণ করতে পারলে না। সেই শত্রুতা, সেই রিভেঞ্জ, সেই ওদের ধরে নিয়ে যাওয়ার কথা। কেন 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 বাবা? এখন চলো চলো। কি হলো? তুমি আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকবে না সাবিত্রী। চলো। বয়া কোথাও যাবে? ফিরে যাবার কোনো প্রশ্নই ওঠে না দাদা। আমি মিলিমায়ের বিয়ে দেখে তবে এখান থেকে যাব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি মা, তুমি বুঝতে পারছো না কত বাধা। দেখো বিয়েতে এত বাধার পর বাধা, বাধা এবার তুমি চুপ করবে না, তোমার ঘাড় চুপ করবে। এই বিয়ে শেষ না হওয়া পর্যন্ত তুমি মৌন ব্রত পালন করবে। ওমা, রাতবাবু দেখ দেখ দেখ, তোর ওই দুই পালোয়ান সিং কিরকম তোর বাবার ভয় এতক্ষণ লুকিয়েছিল রে। মা বলছি এবার কিন্তু আর দেরি করা যাবে না, বিয়েটা শুরু করতে হবে। আর এই যে চলো, তোমাকে একটু ফ্রেশ করে আনি। যা চোখ মুখের অবস্থা করেছো, চলো। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও নিয়ে যাও। এবারে শুভদৃষ্টি হবে, কন্যাকে 7 পাকে ঘোরানো হোক। কিসের শুভ দৃষ্টি? তার দেখা দেখি তো সব বিয়ের আগেই হয়ে গেছে, তাই না বাবা?
শ্বশুর বাড়িতে থেকেই মেয়ের বিয়ে, এরকম বিয়ে কিন্তু আমি বাপের জন্মে দেখিনি। আবার কথা বলে একদম চুপ, একদম চুপ। আমাকে খোরাক করছো তো? এই বাড়িতেই তো উঠবে বেলি, তখন দেখো ওর আমি কি অবস্থা করি। এলে তুই সাথে থাকলে কি ভয়, তোর ঠিকানায় পাঠালাম হৃদয়, প্রেম হলে সুরে বলে করে বাড়ির দোরগোড়ায় নিয়ে আসছে, তখন কোনো লজ্জা নেই, আর এখন শুভ দৃষ্টিতে লজ্জা। তবু সে তো ভেজায়, ব্যথারা ফিরেছে পাশ, বালিশে জমে ভাঙা ঘর, এ বুকে তবু 12 মাস ভালোবাসারে মরশুম, ভালোবাসারে মরশুম। আমার গার্জিয়ান এঞ্জেল তাহলে সত্যি এবার আমার বর হয়ে গেল। অর্জুন দা, এই মিশনটা এবার নার্ভাস লাগছে তো নাকি? হ্যাঁ, মা, আজ তোমার মিলি তোমার বিয়ে বেনারসি পরে বসে যাচ্ছে। তুমি নিশ্চয়ই আমাকে দেখছো, তাই না মা? এবার সব ভালো হবে তো মা? সব ভালো হবে তো? অর্জুন দা, দাও দাও করে সব জ্বলছে, বস্তি থেকে আগুন লাগিয়ে দিয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। This is for you. এত দামি গয়না কিনেছো তুমি? কি সৌর্য, এমন পাগলামি কেউ করে? পাগল আমি পাগল হে পাগল তোমার জন্য যে। কেন বুঝছো না বলো তো? এইভাবে অপচয় করাটা ঠিক নয়। আর কি করব আমি গয়না দিয়ে? আমি কি গয়না পরি? শুধু শুধু আলমারিতেই পড়ে থাকবে। আচ্ছা বাবা, যেটা দরকার নেই সেই সব কাজে পয়সা খরচ না করে ভালো কাজে লাগানো যায় তো নাকি? শুনুন রায় দিদিমণি, এটা যে ভালো কাজ নয় সেটা আপনাকে কে বলল? আপনি জানেন এই জিনিসটা আমি কতটা খুঁজে কিনেছি? কোথায় প্রশংসা করবেন, নিজের গলায় পড়ে দেখবেন তা নয়, অপচয়। মানে একটা নেগেটিভ কমেন্ট করে পুরো মুডটাই বিগড়ে দিলেন। দূর। আরে শোনো শোনো, আমি সেটা বলতে চাইনি। আমি পরবো, নিশ্চয়ই পরবো, পরবো না কেন? আমি বলতে চেয়েছিলাম যে তুমি এত দামি কিছু না এনে তো ছোটখাটো কিছু আনতে পারতে বলো। এমনিতে এত ভারী আমি তো সাজগোজ করি না, তুমি জানো। আমি ওসব কিছু জানি না, যাও। আমি আমার বউকে ভালোবেসে একটা গিফট দিলাম, আমি ভাবলাম সে কত খুশি হবে, আমাকে প্রচন্ড ভালোবাসবে। আসলে আমার কপালটাই খারাপ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোনো 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 শোনো। কি ঠিক আছে? আর রাগ করে থেকো না। আমি তো তোমায় এমনিই ভালোবাসি। ভালোবাসা কি উপহারের উপর নির্ভর করে নাকি? হ্যাঁ, কতটা ভালোবাসো? কতটা ভালোবাসি? এতটা। এইটুকু? রাই, আমি কি ভেবেছিলাম আর এসব কি শুনছি? হ্যাঁ, তুমি না আমার মনটাই পুরো ভেঙে দিলে। দেখ, সূর্য, দেখি দেখি গয়নার বক্স। এটা তুই রায়ের জন্য কিনেছিলিস না?
আমার মনে আছে তুই আমাদের দেখিয়েছিলিস। কিরে এখানে একা বসে কি করছিস? গয়না দেখছিস কার জন্য? হ্যাঁ, নীলুর জন্য অর্ডার দেব। মানে অনেকক্ষণ ধরে অনেক কথা বলছিস, এবার তোদের দুজনকেই আমি একটা প্রশ্ন করছি, সেটার উত্তর দে। হ্যাঁ, এই যে আমার সাথে রাতারাতি যেটা ঘটে গেল সেটা কি আদৌ বিশ্বাসযোগ্য? আমি যদি 100টা মানুষকে এই কথাগুলো বলি তাহলে প্রত্যেকে বলবে এটা সিনেমার গল্প। আর তোরা যেই প্রশ্নটা করছিলি সেটার উত্তর এবার আমি দিচ্ছি। আমি ভুলে যেতে চাই না বলেই ভুল করব না। ভালোবাসা সম্পর্ক এটা না, এটা ওয়ান ওয়ে ট্রাফিক না। হ্যাঁ, তোরা একটা কথা ঠিক বলেছিস যে যেই মানুষটাকে আমি একটা সময় চোখে হারাতাম সেই মানুষটাই আমার চোখ খুলে দিয়েছে, প্র্যাকটিক্যালকে প্রায়োরিটি দিয়ে ইমোশনকে ইগনোর করতে শিখিয়েছে। আমি সেই পথটাই অনুসরণ করছি, প্র্যাকটিক্যাল হচ্ছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কেমন আছিস নীলু? তুই ঠিক আছিস তো নীলু? কোনো সমস্যা হয়নি তো? ওই বাড়িতে কোনো অসুবিধা হয়নি তো? আর খাওয়া দাওয়া করেছিস? শরীর কেমন আছে তোর? ওই বাড়িতে সবাই ঠিকঠাক ব্যবহার করছে তো নীলু? কি হলো রে, চুপ করে আছিস কেন বল? বাবার কাজ হয়ে গেছে রে। কখন ফিরলি তুই? খুব কষ্ট হচ্ছে রে, খুব মনে পড়ছে তোদের কথা। মনে হচ্ছে এক্ষুনি তোদের কাছে ছুটে চলেছে। আমারও খুব কষ্ট হচ্ছে নীলু, খুব দেখতে ইচ্ছে করছে তোকে। আমি তোকে ফোন করতে পারিনি, সারাদিন বাবার কাজ নিয়ে এতটা ব্যস্ত ছিলাম তো। তুই বল না, তুই বাড়িতে ঠিক আছিস তো? সূর্য নিশ্চয় তোর খেয়াল রাখছে, বল। তোর কোনো সমস্যা হলে তুই সূর্যকে বলিস কিন্তু। হ্যাঁ, আমি জানি নীলু, শুরুতে হয়তো মানিয়ে নিতে একটু কষ্ট হবে, একটু সময় লাগবে, কিন্তু সব ঠিক হয়ে যাবে, দেখিস। আমরা একটা দিন সবটা সামলে নেব, খুব সুখের সংসার করব। দেখো, সবাইকে দেখিয়ে দেবো যে আমরা কতটা সুখী, হ্যাপি কাপল। যা করেছি আমরা, তার জন্য একটু একটু তো কথা শুনতেই হবে আমাদের। সেসব থাক। সূর্যদা এতবার ফোন করছে কেন? কোনো দরকার নাকি? কে ফোন করেছে গো? বৌমনি, মেজদি ভাইয়ের সাথে কথা হচ্ছে। ও দাও না, আমি একটু কথা বলি। রাই, এই নীলু, বৌমনি কথা বলবে বলছে তোর সঙ্গে, নিয়ে ধর। শোন না, সূর্যদা ফোন করছে বারবার। আজ তো কাল রাত্রি, ঘরে আসতে পারবে না। মনে হচ্ছে কোনো দরকার আছে। আমি তোকে পরে ফোন করছি। হ্যাঁ, রাখি। সূর্যদা ফোন করছে বারবার। আজ তো কাল রাত্রি, ঘরে আসতে পারবে না। কি হলো? সূর্য ওকে ফোন করছে, বললো আজ তো কাল রাত্রি, বর বউ এক ঘরে থাকে না, নিশ্চয়ই কোনো দরকার হয়েছে, তাই ও পরে ফোন করবে বললো। আবার যাক বাবা, আমি না ওর সঙ্গে পরেই কথা বলে নেব। ও যে ভালো আছে এতেই অনেকটা চিন্তা গেল। সূর্য তো ওকে ভালোবাস। মা কোথায় গো বৌমনি? হ্যাঁ, মাকে কোথাও দেখতে পাচ্ছি না। দাদা ভাইকে তাড়াতাড়ি খাইয়ে দিতে হবে কিন্তু, ওর ঘুমানোটা খুব দরকার, দেরি করো না কিন্তু। একেই বোধহয় বলে বুক ফাটে তবু মুখ ফোটে না। নিজের কষ্ট আর কত চাপ বেড়াই,
বুকে পাথর রেখে নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করছো, কিন্তু সবটুকু কি ঢাকা যায়? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দিদির এই ট্রিমারটা কিন্তু বেশ সস্তায় পেয়েছো বুঝলে, বেশ ভালো দাড়ি কাটা যাচ্ছে। সেটা পাবোই। আপনি হিস্ট্রি জানেন আমার, মানে তুমি হিস্ট্রি জানো আমার? আমার দরদাম করাবে না গোটা ঘাটাল জোড়া নাম। আবার তো দোকানদারেরা আমাকে দেখে ভয় পেয়ে শাটার অর্ধেক বন্ধ করে দিত। এই না 500 টাকার জিনিস 50 টাকা নিয়ে চলে যায়। শাটার বন্ধ করে দিয়ে চলে যেত? কি বলে দিলি এটা? বলছেন এই হাসিটা দেখার জন্য যদি একটু মিথ্যে বলতেই হয়, ক্ষতি কি? এই কি ভাবছো তুমি তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে? ভাবছি আমার আনা ট্রিমারটা যেমন ভালো, সেরকম কালকের বালিশটাও বেশ ভালোই ছিল। ভাবছি বালিশ তো কেনার আর দরকার নেই, সেটাই চলবে। হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছো। বালিশটা কিন্তু অটোমেটিকও ছিল, তাই না? হ্যাঁ, মানে তুমি দেখলে না কালকে ওই কি সুন্দর অটোমেটিক্যালি মাথাটা সরে সরে আসছিল। এটা তো অটোমেটিক বালিশ ছাড়া সম্ভব না, তাই না? তার উপর এখন আবার আমাদের মাঝখানে বালিশের পাহাড়ও নেই, আরো সুবিধে। তুমি জেগেছিলে? আমি তো ভাবলাম একজন গভীর ঘুমিয়ে পড়েছে, কিন্তু বুঝতে পারিনি তুমি জেগেছিলে। মানে হ্যাঁ, ওই আর কি, মানে ওই ঘুমোতে ঘুমোতে এই দাড়ির কাজটায়, থুতনির কাজটায় আর কি, মানে কিরকম একটা সুসুরি মতো লাগছিল। আমি বললাম কি এটা, মশা বা মাছি কিছুটা হবে, তাই না? মশা মাছি ছিল বোধ হয়। হ্যাঁ, এসে গেছে বাড়িওয়ালি। আমি আর কোনোদিনও এই এরিয়ার 10 কিলোমিটারের মধ্যে না সেজে ঘুরবো না। কি আবার কি প্রশ্ন করবে ভগবান জানে। আসুন মাসিমা, হ্যাঁ আসুন আসুন। আজকে বাড়ি ভাড়া টাকা দেওয়ার কথা ছিল না? ভাড়া দিয়ে দিলে তো আমাদের হাতের বিশেষ কিছু থাকবে না। কি হলো, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? দিচ্ছি। এই নিন মাসিমা, এতে 1 সপ্তাহের ভাড়া আছে। আরে বিয়ে ছবি আর কাগজপত্রগুলো? ওগুলো তো সন্ধ্যাবেলা চা মুড়ির সঙ্গে হবে। আপনি চায় চিনি খান তো? কি যত সব! আরে চিনি বলে না গেলে কি করে হবে? তুমি পারো বটে তিতির, এটা কি করলে? কি অবস্থা! জানি না আর কদিন পারবো। হাতে তো আর টাকা প্রায় নেই বললেই চলে। ওদিকে আজ বিয়ের সার্টিফিকেট আর ছবিও চুরি করতে হবে। পারবো তো আমি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মালিনী ব্যানার্জি বাবাকে যে ওষুধ দিয়ে অসুস্থ করেছিল, তার একটা প্রতিষেধক ওষুধ বাবাকে দেওয়া হয়েছে সেই এফেক্টগুলো কাটানোর জন্য, মানে অ্যান্টিডোট করছে। আর সঙ্গে আরো কয়েকটা ভালো ওষুধ দেওয়া হচ্ছে। বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমার মনে হয় বাবা তাতে রেসিপ্রোকেট মানে সাড়া দেওয়ার চেষ্টা করছিল এক্ষুনি। তাই না? সাড়া দেওয়ার চেষ্টা করছে? তাহলে আমি যাই, আমি দেখি আমারটাকেও সাড়া দেবে। বড় খোকা, এই দেখ আমি তোর মা এসেছি। বাবা সাড়া দে না। তিতির বউ বললো তুই সাড়া দিয়েছিস, তোর মায়ের ডাকে তুই সাড়া দিবি না? বাবা বল না, কথা বল। তিতির বউ ও তো সাড়া দিচ্ছে না। তাহলে কি আমার খোকা আমার ওপরে রাগ করেছে? শোনো না ঠাম্মি, শোনো একটু শোনো আমার সঙ্গে। আমি বলছি কখনো বাবা তোমার উপর রাগ করে থাকতে পারে বলো? রাগ করে
নেই, মালিনী ব্যানার্জি চলে এলে খুব সমস্যা হয়ে যাবে, আমাদের তিনজনেরই সমস্যা হয়ে যাবে। তুমি এখন একটু যাও না ঠাম্মি, তুমি এগুলো করো না প্লিজ, পরে এসে দেখা করে নিও। না দিদির বউ না, তোর ডাকে সাড়া দিয়েছে, আমি আবার ডাকি, ও ঠিক সাড়া দেবে। বড় খোকা, আমার বড় খোকা, একটু আমার বড় খোকা সাড়া দে না। আমার ছেলেটা তো সাড়া দিয়েছে না, বল সাড়া দিয়েছে তো। কি সাড়া দেওয়ার কথা হচ্ছে? কি হলো কি মা? কিসের সাড়া দেওয়ার কথা হচ্ছে? সাড়া কিসের? ও সাড়া, ওই একটা সিরিয়ালে সাড়া জাগানো সপ্তাহ চলছে, শাশুড়িটা কি বাজে, সেই নিয়ে দুই বুড়ি আলোচনা করছিলাম আর কি। সিরিয়াল? হ্যাঁ। কি সিরিয়াল? শাশুড়ি বাজে। মা, আপনাকে কতবার বারণ করেছি মা এখানে আসতে, আপনি কথা শোনেন না কেন মা? আপনি কেন কথা শোনেন না? শুনুন, এদিকে আসুন, আমি তো আপনার ভালোর জন্য বলেছি মা। এখানে এলে যদি হাত পা ভেঙে যায় তখন কি হবে? যা আবার হবে, আমি আমার ছেলেকে না দেখে থাকতে পারছি না, তাই তো আমি এখানে চলে এসেছি। আমিও ওনাকে একই কথা বলছিলাম মাসিমা। দিদি, দিদি আপনি ঘরে যান দিদি। সারা সারা কথাটা তো আমি ঠিকই শুনেছি, কিন্তু ওরা কেন বললো সিরিয়াল টিরিয়াল? আচ্ছা সুজয় সাড়া দিচ্ছে? না না, সে কি করে হবে? এই রে বাবা, যদি আবার চোখটা ব্লিঙ্ক করে বা কোনোভাবে সাড়া দেওয়ার চেষ্টা করে, মালিনী ব্যানার্জি যদি সেটা দেখতে পায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি গো, অমন করে কি দেখছো? খাও। তুমি যেটা করছো সেটাকে বুঝি গৃহিণীপনা বলে? লক্ষ্মীমন্ত বউ বুঝি এরকমই হয়? বিয়ে হওয়ার পর থেকে তুমি শুধু দৌড়েই যাচ্ছ পর্ণা। একদিনের জন্য আমি তোমাকে শান্তি দিতে পারিনি। তোমার শুধু কষ্ট হচ্ছে আর সেই কষ্ট আমি দূর করতে পারিনি। সৃজন, এই যে তুমি এখন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছ, এটাতে আমি শান্তি পাচ্ছি। তুমি আমার সাথে থাকলে আমার সব কষ্ট দূর হয়ে যায়। কিন্তু পর্ণা, এভাবে কতদিন পালিয়ে পালিয়ে বেড়াবো আমরা? জানি না সৃজন, আমি শুধু এটুকু জানি সবার আগে আমাকে প্রমাণ করতে হবে যে আমি নির্দোষ, না হলে আমরা রুচিকেও খুঁজতে পারবো না। কিন্তু কি এমন করলো বলো তো? কি আমার পেছনে এত বড় একটা ষড়যন্ত্র করলো? কিচ্ছু বুঝতে পারছি না। তাহলে আমরা এখন কি করে এগোবো? কি ভাবছো তুমি? একমাত্র রুচির আর বয়ানই সত্যিটাকে সবার সামনে আনতে পারে। আমি কি ভাবছি জানো তো, চক্ষু দাদার কাছেই না আমাকে দরবার বসাতে হবে। মানে ওই তোমার ওই ব্যাপারটা যে শেষ যে ফুলটা থাকবে ওটা? একদম তাই। এই সৃজন, বলছি এখানে ঢোকার আগে বাইরে দেখলাম না গাছে কিছু ফুল ফুটে আছে। হ্যাঁ তো দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি আসছে। আরে আরে বাবা, কি করছো পর্ণা? পর্ণা পর্ণা সাবধানে যেও। আরে বাইরের লোক দেখলে কিন্তু আবার কি যে করে না মেয়েটা। কিন্তু পর্ণা, যজ্ঞদাদার না ছবি না মূর্তি কিছুই তো আমাদের সঙ্গে নেই, তাহলে তুমি দরবারটা করবে কি করে? সৃজন, যজ্ঞদাদা সবখানে থাকেন। ভক্তি ভরে যজ্ঞদাদাকে ডাকলে যজ্ঞদাদা ডাকে সাড়া দেন। যজ্ঞদাদা, যজ্ঞদাদা প্লিজ তুমি আমার পাশে থেকো। তুমি তো জানো আমি যখনই কোনো বিপদে পড়েছি তোমার দরবারে এসেছি। তুমি আমাকে রক্ষা করো যজ্ঞদাদা।
লাল ফুলের মানে রুচি ঠিক আছে, আর সাদা ফুল মানে রুচি সৃজন। এবার মাথা ঠান্ডা করে ভাবতে হবে, বুঝতে পেরেছো? ব্যাস হয়ে গেল। তাহলে এবার আমরা কোথা থেকে কি করে শুরু করবো ভাবছো? দেখো সৃজন, রুচি কিন্তু গুলি লাগার পরে নদীর জলে পড়ে গিয়েছিল, তারপরে ওকে আর খুঁজে পাওয়া যায়নি। তার মানে নিশ্চয় ও নদীর দুপারের মধ্যে কোথাও গিয়ে একটা উঠেছে। রাইট। আমাদের না তাহলে ওই নদীর দুটো পার ধরেই খুঁজতে হবে, ওখানেই কোথাও না কোথাও আমরা রুচিকে পাবো। চকুদা থাকো প্লিজ, চকুদাদা তুমি আমার পাশে থেকো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কাকা। হ্যাঁ মা বলো। খুব বড় একটা বিপদে পড়েছি গো। আসলে আমি আমার বরের সাথেই বাজারে এসেছিলাম, কিন্তু তারপরে যে বর আমার কোন দিকে চলে গেল খুঁজেই পাচ্ছি না। আমার কাছে তো ফোন নেই, বরের কাছে ফোন আছে। একটু ফোনটা দেবেন আমাকে, একটু ফোন করব। হ্যাঁ মা, এই নাও মা, তুমি নম্বরটা জানো তো? হ্যাঁ হ্যাঁ জানি আমি। আননোন নাম্বার। হ্যালো হ্যালো পিকলু, আমি দিদি বলছি। দিদি? এ তুই কোথায় রে? মানে তোরা কোথায়? বাড়ির লোক কত টেনশন করছে জানিস তোদের নিয়ে? এটা কার নাম্বার থেকে ফোন করছিস তুই? পিকলু এত প্রশ্ন আমাকে না করে আমি যেটা বলছি আগে সেটা শোন। আমরা এখন বোড়ালের ভেতরে রয়েছি, বুঝতে পেরেছিস? একটা পুরো বাড়িতে। তুই বোড়াল মোড় থেকে একটা টোটো নিয়ে এখানে চলে আয়। বোড়াল বললি তো? ঠিক আছে, আমি এক্ষুনি রেডি হয়ে বেরিয়ে পড়ছি। ঠিক আছে? উফ পিকলু আস্তে কথা বল, কেউ শুনে ফেলতে পারে তো। আরে কেউ নেই রে, কেউ নেই, কেউ শুনতে পাবে না। দেখলেন মিললো আমার কথা? বলেছিলাম না কর্নার ঠিক যোগাযোগ করবে। থ্যাংক ইউ ম্যাডাম। একজন সাধারণ নাগরিক হিসাবে কোনো আসামি সম্পর্কে কোনো রকম ইনফরমেশন পেলে সেটা পুলিশকে জানানোটা আমার কর্তব্য। আপনারা এবার পিকলুকে ফলো করে কর্নাকে ধরে ফেলবেন, তাহলেই হবে। আমরা আর এক মুহূর্ত অপেক্ষা করব না, একেবারে দত্তবাড়ি থেকে ফলো করা শুরু করব। এই চলো। তাহলে আর লুকিয়ে থাকা হলো না পর্ণা। কোথায়? এই যে এইদিকে পোড়া বাড়িটা রয়েছে। আচ্ছা এইদিকে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। পর্ণা, পিকলু আসার টাইমটা তোমার জেনে রাখা উচিত ছিল। সৃজন তখন এত কথা বলার মতন সময় ছিল না। আচ্ছা বেশ, ও যখন আসবে আসবে, চলো এখন ঘুমিয়ে পড়ি। এসো এসো ঘুমিয়ে পড়ো। মাই গড, পুলিশ! না না, আমার যা হয়ে যাক না কেন, দিদিকে ধরা পড়তে দেওয়া যাবে না। দিদি পালা! যান, ভেতর থেকে দুজনকে নিয়ে আসুন।
ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি যদি প্রমাণ সমেত জামাইবাবুকে আপনার কাছে ধরিয়ে দিতে পারি? আপনি তো প্রমাণ ছাড়া কিছুতেই বিশ্বাস করেন না। ফুলকি দাসের কথার উপর তো আপনার কোনো বিশ্বাস নেই। ফুলকি, তুমি এক্স্যাক্টলি কি ধাতু দিয়ে তৈরি বলবে আমাকে? কাল রাতে এই নিয়ে এত অশান্তি হলো, এত ঝামেলা হলো, এখন তুমি আবার রুদ্রকে নিয়ে পড়লে। কি আবার একটা কেলেঙ্কারি কাণ্ড করবে নাকি? না স্যার, কোনো কেলেঙ্কারি কাণ্ড না। আমি আজ সন্ধ্যেবেলায় জামাইবাবুর কাছে যাব। মানে তুমি রুদ্রকে গিয়ে কি বলবে? সেসব আমি আপনাকে বলবো না। শুধু দেখবেন আমি যখন জামাইবাবুর কাছ থেকে বাড়ির দিকে ফিরবো, জিএম এর অফিসের পেছনের রাস্তাটা বেশ নির্জন থাকে, ওখানে আমার ওপর হামলা হবে। হোয়াট? তো তোমার কি বুদ্ধি শুদ্ধি লোপ পেয়ে গেছে? ফুলকি, কি বলছো? তোমার কথা নিজের কানে যাচ্ছে তোমার? হ্যাঁ, আর তোমার উপর হঠাৎ করে হামলা হবে মানেটা কি? যদি সত্যি সত্যি আজ হামলা হয় আর আপনি দেখতে পান চোখের সামনে সেটা, তাহলে বিশ্বাস করবেন তো? ফুলকি দাস মিথ্যে কথা বলেনি। আজ আমি জামাইবাবুর অফিসে যাব আর গিয়ে এমন কিছু করব যাতে জামাইবাবু রেগে যান। রেগে গেলে উনি মানুষ থাকেন না, আর আমি জানি উনি আমায় ছাড়বেন না। পর মুহূর্তে আমায় শেষ করে দেওয়ার চেষ্টা করবেন। রুদ্র কাউকে মেরে ফেলতে পারে না ফুলকি। আমি ওকে অনেক দিন ধরে চিনি। রুদ্র আমার ভাইয়ের মতন। আমি দাদা রুদ্র না বরাবর খুব ভালো বন্ধু ছিলাম, আর সেই সম্পর্কে আজ তুমি চিন ধরাবার চেষ্টা করছো কেন? কি কি প্রমাণ করবে তুমি? এই যে জামাইবাবু ভালো লোক নন, ভালো মানুষের মুখোশ পরে থাকেন। কেউ যদি ওনাকে রাগিয়ে দেয়, উনি তার উপরে হামলা করতে পারেন। আজ সন্ধ্যাবেলায় আপনি তার প্রমাণ পাবেন। নিজের চোখে দেখলে বিশ্বাস করবেন তো? আজ আপনি প্রমাণ পেয়ে যাবেন ফুলকি দাস মিথ্যেবাদী নয়। ফুলকি, ফুলকি আমার কথা শোনো। ফুলকি, কি অদ্ভুত মেয়ে রে বাবা। এত কথার পরেও ভাঙলো না। কি বলতে চাইছে ও? রুদ্র দিদিকে মারে, গণেশ মাঝির খুনের সাথে রুদ্র যুক্ত। রুদ্র ফুলকির ক্ষতি করতে চায়, কিন্তু কেন করবে রুদ্র সব? ঢুকলো ফুলকির মাথায় এই কথাগুলো? কালকে রাতে আবার কি দেখেছে কি না দেখেছে কে জানে, মাথা তো ঠিক ছিল না এমনিতে। এখন আবার বলছে ওর উপর নাকি রুদ্র হামলা করে। পসিবল, ইম্পসিবল। এই মেয়েটা আমাকে একবার মাথায় যখন ভূত চেপেছে তখন ফুলকি দাস একটা না একটা কাণ্ড ঠিক করবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি আপনাকে বটচণ্ডী মায়ের থানে সংকল্প নিতে দেখেছি। কোনো একটা পরিবারকে শেষ করে দেওয়ার কথাই তো বলছিলেন, তাই জিজ্ঞেস করছি কার কার ক্ষতি করতে চান? এই বেয়াদব মেয়ে, সাহস তো কম না তোমার? সাহস আছে বলে তো এখানে এসেছি। বাকি যারা চারিপাশে আছে তারা তো আপনাকে ভগবান ভাবেন, কিন্তু আপনি তো তা নন। মুখোশ পরে থাকেন, যেই মুখোশটা এবার ফুলকি দাস টেনে ছিঁড়ে ফেলবে। আমি আপনাকে এমন এমন পরিস্থিতিতে দেখেছি যাতে আমার সন্দেহটা আরো পাকা হয়ে গেছে। তাহলে এবার শুরু করি। প্রথম যখন আমার আর স্যারের ছবিটা ছড়িয়ে পড়েছিল, সবার আগে আপনি এসেছিলেন। এমন ভাব করছিলেন যেন ধন্দে পড়েছেন, কিন্তু পুলিশরা তো এখানে নিজে থেকে কিছুই করে না। নবাবগঞ্জে তো আপনিই সব। যখন স্টোরে আগুন লেগেছিল, যারা আগুন লাগিয়েছিল তাদের উদ্দেশ্য করে আমি ঢিল ছুঁড়েছিলাম, কিন্তু পরের দিন সকালে দেখি আপনার কপালে ব্যান্ডেজ। আমি আমার বিয়ের সময় থেকে দেখছি
সব গোলমেলে পরিস্থিতিতে আপনি কোথা থেকে চলে আসেন। বিয়ের আসর থেকে কিছু লোক আমায় তুলে নিয়ে গেছিল। পালানোর সময় আমি হঠাৎ করে আপনাকে দেখেছিলাম, আমার স্পষ্ট মনে আছে। এই তো জামাইবাবু রাখছেন। আপনি রাগ করুন আর যাই করুন, এতগুলো ঘটনা তো কাকতালীয় হতে পারে না। সাঁতার ক্লাবেও আপনি গিয়েছিলেন, যে দুর্ঘটনাটা ঘটিয়েছিল তাকে যে গাড়ি থেকে গুলি করা হলো সেই গাড়িতে আপনি উঠলেন। আরো বলছি, তমাল দাদা বলল স্যারের বক্সিং কেলেঙ্কারির সময় আপনি একমাত্র সাক্ষী ছিলেন, আর সেখানেও আপনি পরে গিয়েছিলেন। সবটা কি আমার মন করা কথা জামাইবাবু? না নিশ্চয়, বলুন। শোনো ফুলকি দাস, শেষ হয়ে যাবে তুমি কিন্তু একবারে, একেবারে শেষ হয়ে যাবে। জানি তো আমি শেষ হয়ে যাব, তাও ফুলকি দাস সত্যিটা মুখের ওপর বলে গেল। ফুলকি দাস ভয় পায় না, স্যার ছাড়া ফুলকি দাস কাউকে ভয় পায় না। স্যারের যদি কিছু হয় তাহলে ফুলকি দাসের প্রাণ বেরিয়ে যায়। আপনি বললেন আপনি আপনার বন্ধুর কোনো ক্ষতি হতে দেবেন না, দয়া করে সেটা মনে রাখবেন। বাকি ফুলকি দাস নিজের জীবনে তোয়াক্কা করেন, যা বলার ছিল বলে গেল। একদিন না একদিন আমি ঠিক আপনার মুখোশটা টেনে ছিঁড়ে ফেলে দেব, তৈরি থাকবেন জামাইবাবু। এ হলো ফুলকি দাস, যে আমার সঙ্গে লাগবে তারই হবে সর্বনাশ। এটা আপনার জন্য বললাম, নয়তো ফুলকি দাস অন্য কথা বলে আমার নাম ফুলকি দাস। বেশি বাড়াবাড়ি করলে কানের গোড়ায় দিই ঠাস ঠাস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ডাকো সুদামা, ডাকো তোমার ভগবানকে। শ্রী 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 শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ। সুদামা, তুমি তোমার ভক্তি দিয়ে আমাকে লাভ করেছো, আমি তোমার কাছে ঋণী। এখন সময় এসে গেছে তোমার ঋণ শোধ করার। সময়ের আবার পুনরাবৃত্তি হবে, হয় ওই কানাই আসবে, নয়তো এর মৃত্যু আসবে। হিরণ্যকশিপু, আমি অনেক চেষ্টা করেছিলাম যাতে তোমাকে এই সংসারের সবথেকে ভয়ানক নৃসিংহ অবতারের সম্মুখীন না হতে হয়, কিন্তু তুমি আবার তেমন পরিস্থিতি উৎপন্ন করেছো যে আমাকে তোমার বিনাশ আর আমার ভক্তকে রক্ষার জন্য পুনরায় নৃসিংহ রূপ ধারণ করতেই হবে। হে নৃসিংহ অবতার, আপনি আমার ভক্ত প্রহ্লাদের রক্ষার জন্য এই সংসারে অবতীর্ণ হয়েছিলেন, সেই রূপে পুনরায় এই সংসারে অবতীর্ণ হতে হবে। প্রলয় পয়োধি জলে ধৃতবান असि वेदम गृहीत बहित्र चरित्रम अखेदम केशव धृत मीन शरीर जय जगदीश हरे शितिर इह विपुल तरे तिष्ठति तब पृष्ठे धरणी धारण किम चक्र गरिष्ठे केशव धृत कूर्म शरीर जय जगदीश हरे। ও পরম অবতার শ্রীকৃষ্ণ, এসো। শ্রীকৃষ্ণ, আমি আগে তোমার ভক্ত সুদামাকে হত্যা করব, তারপরে তোমাকে নিজে হত্যা করব। নিজের ভক্তকে রক্ষা করতে তুমি এসে গেছো প্রভু। আমার ভক্তকে কষ্ট দিয়ে তুমি নিজের মৃত্যুকে আমন্ত্রণ জানিয়েছো, আজ তোমার বিনাশ হবে। আমন্ত্রণ আমি জানিয়েছি, তাই বিনাশও তোমার হবে।
আর কোনো ছলনা চলবে না, ছলনাকারী। মহারাজ, আরে মহারাজ হিরণ্যকশিপুর তো এক নিমেষেই ভবলীলা সঙ্গ হয়ে গেল। আমারও আবার, আরে না না না, ভগবান কংস! জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।